নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ভ্যাকসিন নিলেই ক্ষতি ভাবতেন স্বয়ং গান্ধী। লেখা অর্পণ গুপ্ত, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। টু টেক ভ্যাকসিনেশন ইজ a dirty act. There is extreme harm in taking it. I consider taking it equivalent to eating beef. But at a time when my own children are dying one after the other, and if I change my principle and announce that there is no harm in taking vaccination, what value remains in my truth? কোভিডের দ্বিতীয় ঢেউতে বেসামাল দেশ, সর্বত্র ভ্যাকসিন বিতর্কের মাঝে এমন একটি বক্তব্য প্রকৃত অর্থেই দ্বন্দ্বের আগুনে ঘৃতাহুতি দিতে সক্ষম। কিন্তু আজ থেকে প্রায় ১০০ বছর আগে গুটি বসন্তে যখন ভারত বেসামাল, তখন ভ্যাকসিন প্রসঙ্গে এমন বক্তব্য যিনি করছেন তার নাম শুনলে আজ অবাক হয়ে যাবেন অনেকেই। তিনি জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, কোটি কোটি জনতার মহাত্মা। কিন্তু কেন এমন মন্তব্য? মহাত্মার কোন দর্শন কাজ করেছিল এমন বক্তব্যের পিছনে? মহাদেব ভাই দেসাইয়ের ডায়েরি থেকে জানা যায়, সারা দেশের মতোই যখন সাবরমতী আশ্রমে শিশুদের গুটি বসন্তে প্রাণ যাচ্ছে, তখন ব্রিটিশ সরকার প্রবলভাবে ভ্যাকসিনেশনের সপক্ষে প্রচার চালাচ্ছে। ভ্যাকসিন বাধ্যতামূলক করতে হবে এমন একটা ভাবনা তখন অচিরেই গেঁথে দেওয়া হচ্ছে কোটি কোটি ভারতবাসীর মনে। কিন্তু অদ্ভুতভাবে গান্ধীজি নিষ্ক্রিয়। চোখের সামনে মৃত্যু দেখেও তিনি ভ্যাকসিন বাধ্যতামূলক করার সপক্ষে বক্তব্য রাখার ক্ষেত্রে মৌন অবস্থান নিয়েছেন। গান্ধীর এই ভ্যাকসিন বিরোধিতার পিছনে যে কয়েকটি কারণ তুলে ধরা হয় তা গান্ধীর বক্তব্য বা তাৎক্ষণিক চিন্তার প্রতিফলন হিসেবেই ধরা যায়। ভ্যাকসিন শব্দের জন্ম ভ্যাক্সা বা গরু থেকে। গুটি বসন্তের সময় বসন্তে আক্রান্ত কোনো মানুষ বা গরু বা অন্য কোনো প্রাণীর শরীরে বসন্ত গুটির নির্যাস নিয়ে তৈরি হতো ভ্যাকসিন। ১৯ শতকে ইউরোপের চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক প্রসার, এডওয়ার্ড জেনারের টিকা আবিষ্কার জনপ্রিয় হওয়ার পরে ব্রিটিশেরা প্রবলভাবেই চাইছিলেন ছোঁয়াচে রোগের ক্ষেত্রে ভ্যাকসিনেশন বা প্রতিষেধককেই একমাত্র পরিত্রাণের উপায় হিসেবে তুলে ধরতে। কিন্তু ব্রিটিশ চিকিৎসা পদ্ধতির এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে গান্ধী সরব হয়েছেন বহুবার। গান্ধী তার বক্তব্যে বলেছেন, এই যে আক্রান্ত মানুষ বা অন্য কোনো জীবের শরীর থেকে নির্যাস নিয়ে প্রতিষেধক তৈরি হচ্ছে, তা কৃত্রিমভাবে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, কিন্তু তা সাময়িক। অর্থাৎ পুনঃ সংক্রমিত না হওয়ার নিশ্চয়তা ভ্যাকসিন দিতে পারে না, ফলত একজন ব্যক্তিকে একাধিকবার প্রতিষেধক দিতে হতেই পারে। দ্বিতীয়ত, প্রতিষেধক তৈরি ও পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে যে প্রবলভাবে প্রাণীদের ব্যবহার করা হয় তা জীববৈচিত্র্যের ক্ষতি করে। তৃতীয়ত, সংক্রামক রোগের ক্ষেত্রে প্রাথমিক পরিত্রাণের উপায় হল সংক্রমণের পথকে বন্ধ করা। প্রতিষেধক বা ভ্যাকসিনেশনকেই একমাত্র উপায় বলে ধরে নেওয়ার অর্থ সোজা পথের পরিবর্তে একটি বিকল্প পথকে আঁকড়ে ধরা। এতে মানব শরীরের রোগের বিরুদ্ধে যে স্বাভাবিক ইমিউন সিস্টেম তা গড়ে উঠবে না। এছাড়া ভারতের বহু মানুষ নিরামিষভোজী। প্রাণীর নির্যাস নিয়ে তৈরি ভ্যাকসিন ভারতীয়দের সনাতনী ধর্মবিশ্বাসে আঘাত হানবে। এতে দেশে বাড়তে পারে অস্থিরতা। তাই মহাত্মার বক্তব্যের মূল সূত্র ছিল, প্রতিষেধককে বাধ্যতামূলক করা আসলে একভাবে নিপীড়িত জনতার উপর জোর করে অন্যায়কে চাপিয়ে দেওয়া। মহাত্মার এই যুক্তিগুলি নিয়ে বিতর্ক হয় অনেক। শুধু ভ্যাকসিনেশন প্রসঙ্গই নয়, গান্ধীজির আধুনিক বিজ্ঞান নিয়ে যে ভাবনা তাকেও আধুনিক ভারতীয় বিজ্ঞানীরা সমালোচনা করেছেন। অল্ডাস হাক্সলি বোধহয় প্রথম ব্যক্তি যিনি প্রশ্ন তুলেছিলেন গান্ধীর খাদি আন্দোলন নিয়ে। তিনি পরিষ্কার বলে দেন, গান্ধীর এই আন্দোলন বিজ্ঞানের পরিপন্থী। স্বাধীন ভারতের শিল্প পরিকল্পনার অন্যতম রূপকার বিজ্ঞানী মেঘনাদ সাহা গান্ধীর বিজ্ঞান ভাবনাকে পশ্চাৎগামী ছাড়া কিছুই ভাবতে পারেননি। তিনি বলেন যে উন্নত জীবনযাত্রার জন্য আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্পই হয় না। কিন্তু যে গান্ধী এমন আধুনিক বিজ্ঞান চর্চার সমান্তরাল হতে পারছেন না বলে আমরা ভাবছি, সেই গান্ধীই কিন্তু বিখ্যাত কবিরাজ গ্রন্থনাথ সেনকে জানান যে কবিরাজি নিয়ে তিনি যথেষ্ট আগ্রহী ও আস্থাশীল হলেও সঠিকভাবে শিক্ষিত কবিরাজের অভাব চোখে পড়ার মতো। তার মতে, প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত বইগুলিতে যা লেখা আছে তার সবকিছু সঠিক এমনটাও নয়, বরং প্রাচীন তথ্যের পাশাপাশি আধুনিক আবিষ্কারই ভারতের চিকিৎসাকে সমৃদ্ধ করবে। গান্ধীজি সেই ভাষণে বলেছিলেন, বিজ্ঞান ছাড়া বাঁচা সম্ভব নয়। বিজ্ঞানের যথার্থভাবে সীমাবদ্ধতা রয়েছে, আর সেই সীমাবদ্ধতার জায়গাটা হলো মনুষ্যত্বের সঙ্গে বিজ্ঞানের সংঘাত। এই শেষ বক্তব্যেই গান্ধী দর্শনের এক দরজা আমাদের সামনে খুলে যায়। গান্ধী ছিলেন আধুনিক ভারতের কুসংস্কার ও জাতপাতের বিরোধী দেশের অগ্রগতির অন্যতম মুখ। কিন্তু এই মতাদর্শগত বৈপরীত্যে গান্ধী বর্ণময়।
আসলে গান্ধীর জীবন আদর্শ গড়ে ওঠার সময় তিনি সমাজের যে স্তরের মানুষকে খুব কাছ থেকে দেখেছেন তারা মূলত সমাজের অনগ্রসর অংশ। ইউরোপ এবং পরে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তার মনে যে প্রবল পাশ্চাত্য শক্তির বিরোধিতার বীজ বপন হয়েছিল তা সারা জীবন থেকে গিয়েছিল তাঁর ভিতরে। তাই ব্রিটিশদের যাবতীয় কার্যকলাপকেই তিনি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছেন বিংশ শতাব্দীর গোড়া থেকে। প্রতিষেধক ব্যবহার নিয়ে ব্রিটেনের যে আগ্রাসী চিন্তা, গান্ধী আসলে বিজ্ঞানের ঊর্ধ্বে উঠে ক্রমাগত বিরোধিতা করতে চেয়েছেন সেই পাশ্চাত্যের আগ্রাসনকে। পাশ্চাত্য শক্তিগুলি যেভাবে বিজ্ঞানকে ব্যবহার করে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার গরিব জনজাতির ওপর কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছিল, তার বিরুদ্ধে গান্ধীর অহিংসাই ছিল ভারতের ঢাল। অর্থাৎ পঞ্চদশ ও ষোড়শ শতকে রেনেসাঁর পরে 18 শতকে জ্ঞানদীপ্তি বা আলোকায়নের যুগ বিজ্ঞান শিক্ষা ও যুক্তিবাদের অগ্রগতির ফলে ইউরোপের হাতে তুলে দিয়েছিল এক অস্ত্র। বুর্জোয়া শ্রেণীর হাতে এসেছিল প্রবল ক্ষমতা। গান্ধী তাঁর এক প্রবন্ধে বলছেন, পাশ্চাত্যের দেশগুলির তথাকথিত উন্নত বিজ্ঞান তাদের মানসিকতাকে একেবারেই উদার ও সহিষ্ণু করতে পারেনি। ভ্যাকসিনেশন নিয়ে গান্ধীর যে চিন্তন তা কিন্তু একেবারেই কোনো কুসংস্কার থেকে উঠে আসেনি, এসেছিল অহিংসার গভীরে থাকা তাঁর একান্ত নিজস্ব বোধ থেকে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর হোমিওপ্যাথির চিকিৎসার এই সারসত্যের সাথেও কিন্তু কোথায় গিয়ে সমান্তরাল হয় গান্ধীর সেদিনের দর্শন। সাবরমতী আশ্রমের শিশুদের গান্ধী নিজের সন্তানের মতো ভালোবাসতেন, কিন্তু দেশের আদর্শের প্রতীক হিসেবে সেদিন গান্ধীর অবস্থান ছিল ভিন্ন মেরুতে। তাই সে অবস্থান নিয়ে বিরোধিতার ঢেউ উঠলেও গান্ধী নিজে বারে বারে বলেছেন তার কাছে সে অবস্থান ছিল সঠিক। আজও গান্ধীর সেদিনের গুটি বসন্তের টিকাকরণের বিরোধিতা নিয়ে সরব হন সকলে। পক্ষে ও বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তির ঝড় ওঠে বুদ্ধিজীবীদের মধ্যে, কিন্তু যিনি দেশের অঘোষিত মুখ, সারা বিশ্বের কাছে ভারতের সংস্কৃতির প্রতীক, তিনিই হয়তো তার ভাবনাকে চালিত করতে পারেন ভিন্ন পথে। সে পথ সঠিক না ভুল তার বিচার না হয় হোক সময়ের আদালতে।